জয় হিন্দ বন্ধুরা। আচ্ছা, এমন ঘটনা যদি শোনেন যে একটা হ্যান্ডিক্যাপ মানুষ চলন্ত ট্রেনের বগির মধ্যে 4টি রাজ্য মিলে মোট 25 দিনে 5টা ধর্ষণ করার পর খুন করেছে। ঘটনাটা শুনলে খুব অবাক হবেন, তাই না? হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে। মোট 4টি রাজ্য মিলিয়ে একটি মানুষই এই ঘটনা ঘটিয়েছে 25 দিনে। ঘটনার সূত্রপাত 14ই নভেম্বর 2024 গুজরাটের সুরাটের কাছে উধানা বলে একটি রেল স্টেশন। একজন 19 বছর বয়সী বিএ সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, সে সন্ধ্যার সময় টিউশন পড়ে বাড়ি ফিরছিল। টিউশন থেকে বাড়ি ফেরার পথে উধানা রেল লাইন ক্রস করে তাকে বাড়ি ফিরতে হয়। 14ই নভেম্বর টিউশন টাইম শেষ হয়ে যাওয়ার পরও মেয়েটি সেদিন বাড়ি ফেরেনি। তার প্রতিদিনের রুটিন ছিল টিউশন টাইম শেষ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সে ঠিক বাড়ি চলে আসতো, কিন্তু সেই দিন সেটা হয়নি। 2 থেকে 3 ঘন্টা পার হয়ে যায়। পরিবারের লোকজন খুব চিন্তায় পড়ে যায়। তার পরিবারের লোকজন খুব ভালোভাবে জানতো যে সে কোন পথ দিয়ে প্রতিদিন বাড়ি ফেরে। পরিবারের কয়েকজন মিলে তাকে ওই পথে খুঁজতে বের হয়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা যখন উধানা রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছায়, কিছু দূরে দেখতে পায় যে রেলওয়ে ট্র্যাকের কাছে কে যেন একটা পড়ে রয়েছে মাটিতে। কাছে যেতেই পরিবারের লোকজন বুঝতে পারে এটা তাদের মেয়ে ছাড়া আর কেউ নয়। এমনভাবে দেহটা পড়েছিল যে তার শরীরে বস্ত্র বলতে বা জামা কাপড় বলতে কিছুই ছিল না বললেই চলে। পরিবারের মানুষজন বুঝতে পারে যে তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরিবারের মানুষজন সেখানেই তাকে জড়িয়ে ধরে জোর জোর চিৎকার করে কাঁদতে শুরু করে। তাদের চিৎকার শুনে ওখানকার কিছু লোকাল মানুষজন ছুটে আসে ঘটনাস্থলে। সাধারণ মানুষ ব্যাপার দেখা মাত্র উধানা পুলিশ স্টেশনে খবর দেয়, তার সঙ্গে সঙ্গে রেল জিআরপিকেও। ঘটনার খবর পেয়ে উধানা পুলিশের একটা টিম সেই ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ টিম ঘটনাস্থলে এসে গোটা ক্রাইম সিন প্রদর্শন করে। ওই স্থানে একটা ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের চেন খুলতেই দেখা যায় ব্যাগের মধ্যে কয়েকটা বই, কয়েকটা খাতা, কয়েকটা পেন। দেখে বোঝা যায় এটা যে মেয়েটি পড়ে আছে মৃতদেহ, এটি তারই ব্যাগ। মেয়েটির মৃতদেহ কাছাকাছি আরও 2টি জিনিস পড়ে থাকতে দেখা যায়, একটা কাঁধের ব্যাগ আর তার সঙ্গে একটা লাল সাদা সোয়েটার। পুলিশ টিম সেই সোয়েটার আর ব্যাগটা নিয়ে পরিবারকে দেখায়। পরিবারের লোকজন বলে যে এই লাল সাদা সোয়েটার এবং ব্যাগটা তাদের মেয়ের নয়। পুলিশ ওই কাঁধের ব্যাগটাকে খোলে। ওই ব্যাগটা খুলে দেখা যায় তার মধ্যে 3টে জার্সি, 2টো হাফ প্যান্ট এবং একটা ফোনের চার্জার। ওই ব্যাগ এবং জামা কাপড় দেখে বুঝতে পারে যে ধর্ষণকারী বা যে খুনি, যে খুন করেছে সে এই শহরের নয়। পুলিশের আরও মনে হয় যে ধর্ষণকারী ট্রেনে করেই এসছে, আবার এই ঘটনা ঘটানোর পর সে ট্রেনে করেই পালিয়ে গেছে। যত দ্রুত সম্ভব পুলিশের একটা টিম 100 মিটার দূরে উধানা স্টেশনে পৌঁছায়। সেখানে গিয়ে প্রথম তল্লাশি চালায়। পুলিশ খোঁজ করে দেখে যে উধানা স্টেশনে কোনো রকম কোনো সিসিটিভির ক্যামেরা নেই। এখানে পুলিশের হাত খালি, তাদের বোঝারও কোনো উপায় নেই। কিন্তু ওই সোয়েটার এবং ব্যাগ দেখে পুলিশ বুঝতে পারে যে ধর্ষণকারী ট্রেনের মধ্যেই ট্রাভেল করছে। যেহেতু উধানা স্টেশনে কোনো সিসিটিভি নেই, তাই পুলিশ সেখান থেকে মেয়েটির মৃতদেহ তুলে সুরাটের হসপিটালে পাঠায় ময়না তদন্তের জন্য। রিপোর্ট আসার পর পরিষ্কার হয় যে ধর্ষণকারী প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে এবং তারপরে তাকে শ্বাসরোধ করে খুন করে। যত দ্রুত সম্ভব পুলিশ রিপোর্ট পাওয়ার পর তদন্ত শুরু করে, কিন্তু প্রমাণের জন্য একটা মাত্র লাল সাদা সোয়েটার এবং একটা কাঁধের ব্যাগ, মাত্র এই 2টো জিনিস নিয়ে পুলিশকে ওই খুনিকে ধরতে হবে। এখানে পুলিশ একটা সিদ্ধান্ত নেয় যে যেহেতু উধানা স্টেশনে কোনো রকম কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই উধানা স্টেশন থেকে 2-3টে স্টেশন পর এবং উধানা স্টেশন থেকে 2-3টে স্টেশন আগে যেগুলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেগুলিকে ভালোভাবে তল্লাশি চালাবে। এই সিসিটিভি ফুটেজ দেখার জন্য পুলিশের কয়েকটা টিম তৈরি করা হয়। তারা সমস্ত সিসিটিভি ফুটেজগুলোকে খতিয়ে দেখে। খোঁজ চালাতে চালাতে উধানা স্টেশনের একটা স্টেশন আগে একটা সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ওই ফুটেজে দেখা যায় লাল সাদা সোয়েটার পরা, কাঁধে ব্যাগ নিয়ে একজন ব্যক্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। পুলিশ কিন্তু জানতো না যে খুনি বা ধর্ষণকারী কেমন দেখতে, কিন্তু ওই ফুটেজের যে ব্যাগ আর সোয়েটার, তার সঙ্গে পুলিশের পাওয়া ব্যাগ এবং সোয়েটারের সঙ্গে হুবহু মিল। সিসিটিভি ফুটেজ দেখা মাত্র পুলিশের টিম চমকে ওঠে। বোঝা যায় যে এটা খুনি হলেও হতে পারে। সেই সিসিটিভির ফুটেজ আপনাদের সামনে, আপনারা প্রথমে সেটা দেখুন। এই ফুটেজে দেখা যায় যে সে কেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
সম্ভবত তার বাঁ দিকের পাটায় কিছু একটা প্রবলেম রয়েছে। এই সিসিটিভি ফুটেজ নিয়ে পুলিশের টিম ওই ব্যক্তিকে খুঁজতে শুরু করে। গুজরাট পুলিশের মোট 10টি টিম তৈরি হয়। বিভিন্ন রেল স্টেশনে এই ফুটেজ পাঠানো হয়। কয়েকটা দিনও পার হয়ে যায়। গুজরাট পুলিশ হঠাৎ করে খবর পায় যে এই রকম দেখতে একজন ব্যক্তিকে ভ্যাপি বলে একটি রেলওয়ে স্টেশনে তাকে দেখা গেছে। দেখা যায় ওই প্ল্যাটফর্ম থেকে সে মুম্বাই যাওয়ার ট্রেনে ওঠে। পুলিশের একটা টিম মুম্বাই পৌঁছায়। পুলিশ মুম্বাই পৌঁছায় ঠিকই, কিন্তু সময় তখন অনেক এগিয়ে গেছে। পুলিশ খুব চিন্তায় পড়ে যায় যে এই ব্যাপার নিয়ে কি করা যায়। পুলিশ গুজরাটের সমস্ত থানাতে এবং প্রত্যেকটা জেলে ওই ফুটেজ পাঠায়, যদি কোনো রকম কোনো ক্লু পাওয়া যায়। কিন্তু আফসোস, এই তদন্ত বেকার হয়ে পড়ে। এই ধরনের কোনো মানুষকে পুলিশ রেকর্ডে পাওয়া যায়নি। পুলিশের হাত আবার খালি। আবার নতুন করে তদন্ত শুরু হয়। বিভিন্ন রাজ্যের থানাতে এবং জেলে এই সিসিটিভি ফুটেজ পাঠানো হয়, যদি সেখান থেকে কোনো রকম কোনো ক্লু, কোনো রকম কোনো তথ্য, কোনো রকম কোনো সূত্র বের হয়। হঠাৎ করেই গুজরাট পুলিশ খবর পায় যে রাজস্থানের যোধপুর জেলে একই রকম দেখতে একটা কয়েদি, তার সঙ্গে ভিডিও ফুটেজের হুবহু মিল। পুলিশ জানতে পারে যে 2024 সালের মে মাসে ওই ব্যক্তি যোধপুর জেল থেকে জামিনে মুক্ত হয়। ওই ব্যক্তির ওপর মামলা ছিল লরি বা ট্রাক চুরি করা। যখন তার রেকর্ড সমস্ত চেক করা হয়, তখন সেই রেকর্ডে পাওয়া যায় যে ওই ব্যক্তির নাম রাহুল জেট। রাহুল জেটের বাড়ি হরিয়ানায়। পুলিশের একটা টিম যত তাড়াতাড়ি সম্ভব হরিয়ানা পৌঁছায়। হরিয়ানায় গিয়ে খবর পায় যে তার বাড়িতে মা আর ভাই ছাড়া কেউ নেই। রিপোর্ট অনুসারে চুরি এবং গুন্ডামি করার জন্য তাকে তার মা এবং ভাই বাড়ি থেকে বের করে দিয়েছে। এই সমস্ত কাজ করার জন্য রাহুল জেট বহুবার জেলেতেও যায়। এই সমস্ত ব্যাপার সহ্য করতে না পেরে রাহুলের মা তাকে ত্যাগ করে। পুলিশের আবার হাত খালি। কিন্তু তদন্তের কোনো ত্রুটি রাখেনি গুজরাট পুলিশ। পুলিশের বহু গুপ্তচরকে রাহুল জেটের ছবি পাঠানো হয়, যদি তাদের কাছ থেকেও কোনো রকম কোনো সূত্র বেরিয়ে আসে। অপরাধী যত চালাকি হোক, আইনের কাছে সে খুব ছোট্ট, খুব নগণ্য। এদিকে সময় পেরিয়ে যায় প্রায় 10 দিন। 14 নভেম্বর থেকে এবার তারিখ আসে 24শে নভেম্বর। 24শে নভেম্বর পুলিশের কাছে একটা ফোন আসে। যিনি ফোন করেছেন তিনি পুলিশেরই গুপ্তচর। ওই গুপ্তচর মুম্বাইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনে হকারের কাজ করেন। ওই হকার পুলিশকে বলে যে আপনারা যে সিসিটিভি ফুটেজ বা ছবি পাঠিয়েছেন, ঠিক ওই রকমই দেখতে একটা খোঁড়া মানুষ মুম্বাইয়ের বান্দ্রা থেকে ভুজ যাওয়ার একটা ট্রেনে রয়েছে। তৎক্ষণাৎ গুজরাট পুলিশ রেলওয়ে আরপিএফকে ইনফর্ম করে, কিন্তু আবার দুর্ভাগ্যবশত সেই ট্রেন বান্দ্রা থেকে বেরিয়ে যায়। ওই ট্রেন বান্দ্রা থেকে ভুজ যাওয়ার পথে ওয়াপি বলে একটা স্টেশন পড়ে। পুলিশ ওয়াপি পুলিশ স্টেশনকে অ্যালার্ট করে। ওয়াপি পুলিশকে বলা হয় যে বান্দ্রা থেকে ভুজ যাওয়ার পথে যে ট্রেন যাচ্ছে সেই কামরার মধ্যে একটা খুনি আছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ওই খুনিকে পাকড়াও করুন। যেমনি ওয়াপি স্টেশনে ট্রেন দাঁড়ায়, সিভিল ড্রেসে থাকা পুলিশের একটা টিম হুড়মুড় করে ট্রেনের মধ্যে উঠে পড়ে। একটু খোঁজ চালানোর পরই দেখতে পায় রাহুলকে। বগল দাবা করে তাকে সেই ট্রেন থেকে নামানো হয়। এই খুনিকে ধরতে 5000-এরও বেশি সিসিটিভি ফুটেজ, 10টি পুলিশের টিম, দেশের প্রত্যেকটি জেল এবং 4টে রাজ্যের পুলিশ একসঙ্গে কানেক্ট হয়। পুলিশ টিম ওয়াপি রেল স্টেশন থেকে পাকড়াও করার পর তাকে গুজরাট পুলিশের হাতে তুলে দেয়। পুলিশের মুখে তখন আনন্দের ছাপ, কারণ খুন এবং ধর্ষণ করা 10 দিনের মধ্যেই তারা খুনিকে পাকড়াও করেছে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। 14ই নভেম্বর রাহুল কোথায় ছিল, কি করছিল, কেন ওই স্টেশনে এসেছিল, সমস্ত কিছু। তাকে জিজ্ঞাসাবাদ করার সময় তার কাছ থেকে সমস্ত ঘটনা বা কাহিনী শুনে পুলিশের আবার মাথায় হাত। পুলিশ যাকে পাকড়াও করেছে সে একটা নয়, দুটো নয়, 25 দিনে মোট 5টি খুন করেছে। সে শুধু একজন সাধারণ খুনি নয়, সে একজন পারফেক্ট সিরিয়াল কিলার। জিজ্ঞাসাবাদের সময় রাহুলের কাছে সমস্ত কাহিনী শুনে পুলিশদের চোখ বিস্ফারিত। সে পুলিশকে বলে যে 14ই নভেম্বরের কয়েকদিন আগে সে উধানার স্টেশনে আসে। কয়েকটা দিন সে ওই স্টেশনেরই আশেপাশে একটা হোটেলে কাজ করছিল, কারণ তার কাছে টাকা পয়সা ছিল না। কয়েকটা দিন কাজ করার পর সেখান থেকে কিছু টাকা পায় এবং সেই টাকা নিয়ে সে উধানা স্টেশনে আসে মুম্বাই যাওয়ার জন্য। 14ই নভেম্বর ট্রেন লেট করার জন্য সে ওই প্ল্যাটফর্মের আশেপাশে একটু ঘোরাঘুরি করছিল। প্ল্যাটফর্মের শেষে দাঁড়িয়ে থাকার সময় সে দেখতে পায় ওই মেয়েটাকে। ওই মেয়েটা বাড়ি ফিরছিল টিউশন থেকে। আশেপাশে এদিক ওদিক রাহুল তাকিয়ে দেখে পুরো শুনশান,
সন্ধ্যা হয়েছে। প্রায় 100 মিটার ওই মেয়েটার পিছু করে। ঠিক 100 মিটার পরেই রেল লাইনের পাশেই একটা ঝোপঝাড়। সুযোগ পাওয়া মাত্র ওই ঝোপঝাড়ের পাশে মেয়েটিকে মুখটা টিপে ধরে। ধমক দিয়ে রাহুল তাকে বলে সে যদি চেঁচামেচি করে তাহলে তাকে সেখানেই মেরে ফেলবে। ওই ঝোপের পাশেই গলা টিপে ধরে সেই মেয়েটিকে ধর্ষণ করে। ধর্ষণ করার পরই আরও জোরে গলাটা টিপে ধরে রাহুল। যখন দেখে যে নড়াচড়া বন্ধ হয়েছে তখন তাকে ছেড়ে রাহুল নিজে উঠে পড়ে। এই ঘটনা ঘটানোর পর তার খুব জল তেষ্টা পায়। সে ঘটনা ঘটানোর সময় তার নিজের ব্যাগ এবং সোয়েটারটা পাশে খুলে রেখেছিল। তার মনে হয় যে প্ল্যাটফর্মে গিয়ে একটু জল খেয়ে আবার এই মৃতদেহর কাছে এসে আবার দ্বিতীয়বার ধর্ষণ করবে মেয়েটিকে। এদিকে ওদিকে তাকিয়ে দেখে আশেপাশে তখনও শুনশান, তখনও কেউ কোথাও নেই। ব্যাগ এবং সোয়েটারটাকে ওই মৃতদেহর কাছে ফেলে রেখে সে প্ল্যাটফর্মে যায়। প্ল্যাটফর্মে যাওয়ার পরে একটা দোকান থেকে সে একটা আমের জুস কেনে এবং তার সঙ্গে কিনে একটা দুধের প্যাকেট। ওই দুটোকে সে সেখানেই খায়। খাওয়ার পরে আবার এগিয়ে আসে 100 মিটার দূরে থাকা সেই মেয়েটির কাছে। মেয়েটির কাছে আসার কিছু আগেই দেখে সেই জায়গাটায় ভিড় জমেছে। তার মানে ওই সময় মেয়েটির পরিবারের লোকজন মেয়েটিকে দেখতে পায়। রাহুলের মনে হয় আর যাওয়া বোধহয় ঠিক হবে না। ব্যাগ এবং সোয়েটার সে সেখানেই ফেলে রাখে। ব্যাগ এবং সোয়েটারটা পুলিশ ঘটনাস্থল থেকে পায় প্রমাণের জন্য। সে সেই রাতেই উধানা স্টেশন থেকে ট্রেন ধরে যায় মুম্বাই। মুম্বাই থেকে আবার ট্রেন ধরে, সেই ট্রেন ধরে আসে হাওড়াতে। হাওড়াতে রাতের দিকে একটা ট্রেনের কামরায় একটা তবলাবাদককে খুন করে। হাওড়া থেকে যায় অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশেও সেম কেস করে। একটা রেলের কামরাতে একটা মহিলাকে ধর্ষণ করে এবং পরে খুন করে। অন্ধ্রপ্রদেশের সিকান্দারবাদ থেকে একটা ট্রেন ধরে পুনে যাওয়ার জন্য। সেই পুনে যাওয়ার পথেও আবার একটা মহিলার ওরকম রেপ করে, পরে আবার তাকে খুন করে। রাহুলের দেওয়া তথ্য অনুযায়ী 20 অক্টোবর প্রথম খুন করে রেলওয়ের কামরাতে, দ্বিতীয় খুন করে 25 অক্টোবর এবং তৃতীয়টা করে 14 নভেম্বর। 19 নভেম্বর চতুর্থ এবং 23 নভেম্বর পঞ্চম। তার প্রত্যেকটা খুন রাত্রের দিকে এবং প্রত্যেকটা খুনই সে করে রেলওয়ের হ্যান্ডিক্যাপ কোচের মধ্যে। রাহুলের 5টি খুনের ঘটনা এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন। এই ব্যাপারে কোনো কিছু আরও তথ্য পেলে সামনের দিনে আপনাদেরকে অবশ্যই জানাবো। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমাদের ভারতবর্ষে প্রচুর ঘটনা রয়েছে যেগুলো আমাদের বাংলার মানুষ জানেই না। আমি এই সমস্ত ঘটনাগুলোকে নতুন করে নিজে রিসার্চ করে আবার আপনাদের কাছে পেশ করছি। এই ঘটনা যদি আপনাদের ভালো লাগে বা যেটাই লাগবে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা সেখানে এসে আপনাদের মূল্যবান মন্তব্যটা করে যাবেন। আজকের ঘটনা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।